আচ্ছা, প্রথমে রয়েছে বি ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রথম প্রশ্নটা, এখানে প্রথমে একটা গ্যাপ রয়েছে। আই অ্যাম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। ধরে নিলাম এই প্রশ্নটা, এই যে বাক্যটা আছে, বাক্যটার মিনিং আমরা জানি না। যেহেতু এটা একটা ক্লজ, সেহেতু এর আগে বসবে ক্লজ মার্কার বা কনজাংশন। দেখুন, বিং কনজাংশন না, বিং হচ্ছে বি প্লাস বা প্লাস আইএনজি, এবার বিং হচ্ছে একটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। ডিউ এটাও কনজাংশন না, ডিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেক সময় এটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। ডিউ মানে বকে যখন বোঝায় তখন নাউন, আর ডিউ অ্যাডজেক্টিভ প্রদত্ত এরকম বোঝায়। ইভিডেন্টলি স্পষ্টভাবে বা ক্লিয়ারলি, ইভিডেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা বুঝলাম, যেহেতু এখানে দুটা ক্লজ রয়েছে, আগে বসবে কনজাংশন বা ক্লজ মার্কার, এই তিনটার একটাও ক্লজ নয়, সরি কনজাংশন নয়। তার মানে ক খ গ ঘ উত্তর হবে না। এই অবস্থায় যদি আমরা নাও জানি ঘ সঠিক কিনা, তারপরে ঘ সঠিক। দেখুন, আমি প্রশ্নটার উত্তরটা কিভাবে সঠিক আমি বলি নাই, তারপরে কিন্তু আমি বুঝতে পারছি যে অন্য তিনটা হবে না, তার মানে এটা হবে। পরীক্ষার হলে এই টেকনিক গুলো ফলো করতে হবে, তাহলে এমসিকিউ প্রশ্ন সমাধান করার সময় কোনো জানা প্রশ্ন ভুল হবে না, বিশেষ করে ইংরেজি গ্রামার। আবার বিপরীত হবে, আর কোনো প্রশ্ন হয়তো আমি জানি না, আন্দাজে দেওয়ার পরে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর হয়ে যেতে পারে, যদি অপশন মিনিমাইজেশন টেকনিকে প্রশ্ন সলিউশন করা হয়। আমি চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। মেনি পিপুল, মেনি পিপুল, মেনি পিপুল ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। সহজে বুঝতে পারলাম যে মেনি আবার স্প্রেড রয়েছে, ছড়ানো। মেনি পিপুল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ ফেক নিউজ মানে গুজব ছড়ায়। গুজব ছড়ায় তার মানে হচ্ছে মেনি পিপুলই ছড়ায়, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস হবে। কাজে এখানে যদি কোনো প্যাসিভ থাকে সে বাক্যটা ভুল হবে, যেমন অপশন ঘ হবে না, কারণ বাক্যটা প্যাসিভ। যেহেতু পিপুল ফেক নিউজ ছড়ায়, তার মানে অ্যাক্টিভ ভয়েস হবে, অপশন ঘ এই শর্তে হবে না, এটা বাক্যটা প্যাসিভের জন্য। আর একটা জিনিস আমরা দেখি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস, সরি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু এটা রয়েছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন ইনডিফিনাইট হবে নাকি কন্টিনিউয়াস হবে আমরা একটু দেখি। মেনি পিপুল ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। মানুষ আগেও ফেক নিউজ ছড়িয়েছে, এখনো ছড়াচ্ছে, ভবিষ্যতেও ছড়াবে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এই শর্তে অপশন খ হবে না, কারণ অপশন খ তে রয়েছে আর স্প্রেডিং রয়েছে। এখন আমাদের 4টা অপশন ছিল, 4টা অপশন থেকে আমরা বুঝতে পারলাম 2টা অপশন হবে না। প্রথম গ্যাপ অনুসারে আমরা বুঝলাম 2টা অপশন হবে না, হতে পারে ক, হতে পারে গ। এখন কোনটা সঠিক সেটা আমাদের জানতে হবে। অপশন ক হবে না, অপশন খ হবে না, অপশন ঘ হবে না, আমরা বুঝতে পারছি। এখন ক হবে নাকি গ হবে একটু আমাদের দেখতে হবে। তার আগে লক্ষ্য করতে হয় যে প্রথম গ্যাপে তো স্প্রেড আছে, এখানে স্প্রেড আছে, এখন দ্বিতীয় গ্যাপে কি এখানে আছে আইডেন্টিফাই, এখানে আছে ক্যান বি আইডেন্টিফাইড। দুইটার মধ্যে পার্থক্য হলো এটা অ্যাক্টিভ ভয়েস, সেকেন্ড অপশন এটা অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন যদি আমরা লক্ষ্য করি বাক্যের দ্বিতীয় গ্যাপে, লক্ষ্য করুন দ্বিতীয় গ্যাপে হুইজ, তারপরে কিন্তু বাই রয়েছে, বাই। আমরা জানি প্যাসিভ ভয়েসে বাই প্লাস বাই বসে, প্যাসিভ ভয়েসে বাই বসে, অ্যাক্টিভ ভয়েসে বাই বসে না। এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। আমরা তারপর একটু মিনিং করার চেষ্টা করি। মেনি পিপুল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ গুজব ছড়ায়, হুইচ আইডেন্টিফাই অথবা হুইচ ক্যান বি আইডেন্টিফাইড। ফেক নিউজটাকে আইডেন্টিফাই করা যেতে পারে না, তার মানে হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। গুজবটাকে আইডেন্টিফাই করা যেতে পারে। আর যদি আমরা অপশন ক আইডেন্টিফাই বসাই তাহলে অ্যাক্টিভ হয়, তাহলে অ্যাক্টিভ বসালে মিনিংফুল হয় না। গুজব নিজে নিজে আইডেন্টিফাইড হয় না, গুজবকে আইডেন্টিফাই করা হয়, তার মানে প্যাসিভ ভয়েস হবে। অফ প্যাসিভ ভয়েস আছে হচ্ছে গতে। আমরা বুঝতে পারলাম যে ক হবে না, খ হবে না, গ সঠিক এবং ঘ ভুল, এটাও হবে না। আমি আরেকটু বলে দিই, মেনি পিপুল ফেক নিউজ ছড়ায়, তার মানে অ্যাক্টিভ ভয়েস হবে। প্যাসিভ এটা এটা হবে না। আবার ছড়ায়, যেহেতু এটা হচ্ছে সবসময় ইউনিভার্সাল ট্রুথ, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, আর স্প্রেডিং হবে না। আচ্ছা, বুঝতে পারলাম এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট স্প্রেড হবে। এবং দ্বিতীয় গ্যাপে যদি আমরা মিনিং করি, মিনিং করার প্রয়োজন হচ্ছে এখানে যে গুজবটাকে আইডেন্টিফাই করা যেতে পারে, গুজবটাকে আইডেন্টিফাই করা যেতে পারে, তার মানে প্যাসিভ হবে এটা।
এই শর্তে অপশন ক হবে না, কারণ কতে হচ্ছে আইডেন্টিফাই, ওটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, হবে না, প্যাসিভ হয় অপশন গ, এটাই সঠিক। 3 নম্বর প্রশ্ন আমরা দেখি, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 আওয়ার্স। 5 ঘন্টা ধরে তারা কাজ করলো কি করার জন্য? টু ড্যাশ দ্য ব্লেজ, মানে অগ্নিশিখা বা আগুন নেভানোর জন্য। এটা একটা কমন প্রশ্ন। পুট আউট হলো সঠিক উত্তর। পুট আউট অর্থ হচ্ছে নেভানো। যে সকল স্টুডেন্টরা মোটামুটি পড়ে, গ্রুপ ভার্ব যারা পড়েছে তারা এটা মুখস্থ করার কথা। পুট আউট মানে নেভানো, যেহেতু মুখস্থ করলে এটা পারার কথা, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। মুখস্থ না করে পারার মতনই এটা, যে মুখস্থ করবে সেই পারবে। যে এটা খুব বেশি কঠিন প্রশ্নও না, কিন্তু যে পড়েনি তার জন্য এই প্রশ্নটা সলিউশন করতে পারবে না। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি, বলা আছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার। আমরা জানি আফটার হলো একটা কনজাংশন, আবার আফটার প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেহেতু এখানে আফটার যদি এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে না, কারণ পরে সাবজেক্ট ভার্ব দিয়ে কোনো ক্লজ নাই, কনজাংশন হবে না, আফটার প্রিপজিশন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি যদি আফটার প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে আফটারের পর যদি ভার্ব বসে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। কিন্তু অপশন ক তে ভার্বের বেস ফর্ম বসেছে, এটা সঠিক, এটা উত্তর হবে না। অপশন গ তে ভার্বের বেস ফর্ম রয়েছে, এটা উত্তর হবে না। তার মানে আমরা 4টা অপশনকে কমিয়ে 2টা অপশনে নিয়ে চলে আসতে পারছি। এখন দেখবো অপশন খ হবে নাকি অপশন গ হবে, দুটাতেই ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে। মেনি হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গেল। আফটার আফটার অন হেড উইথ এ বল, সে বল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে গেল। সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার মানে হচ্ছে সে রিসিভার। সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার মানে হচ্ছে বাক্যটা প্যাসিভ হবে। আঘাতটার সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার মানে বাক্য প্যাসিভ হবে। আর প্যাসিভ হলে ভার্বের পূর্বে হচ্ছে, এখানে যেহেতু আফটার আছে, আফটার বিং হিট হবে। আফটার হিটিং হবে না, আফটার হিটিং দিলে পারে সে আঘাত করলো বোঝায়। যেহেতু প্যাসিভ, মিনিং হচ্ছে প্যাসিভ, তার মানে বিং হিট হবে। এরপরে যদি কেউ না বোঝেন কমেন্ট করবেন। এখানে সঠিক উত্তর হচ্ছে বিং হিট, কারণ হচ্ছে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা প্যাসিভ বাক্য হবে। পরবর্তী প্রশ্ন নাম্বার 5-এ বলা হচ্ছে কোন বাক্যটি ভুল, কোন শব্দটি ভুল, সেই শব্দটিকে আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে ভুল শব্দটি। আমরা যদি সবগুলো উত্তর নাও পারি তাহলে আমরা কিন্তু একটা কমন উত্তর, এখানে আছে এক্সপ্লানেশন, এটা কিন্তু খুবই কমন। এক্সপ্লানেশন হয়ে গেছে, এক্সপ্লা এক্সপ্লানেশন হবে কিন্তু নেশন হয়ে গেছে। এটা একটা কমন একটা শব্দ, এক্সপ্লানেশন। এটা পারার কথা, যারা মোটামুটি পড়াশোনা করে তাদেরই বোঝার কথা যে এই শব্দটা ভুল হয়েছে, এখানে এক্সপ্লানেশন হবে। এখানে একটা অতিরিক্ত আই বসেছে, এটা ভুল। এই আইটা না হলে সঠিক হতো। অন্যগুলো টেস্ট করার প্রয়োজন হচ্ছে না, কারণ একটাই তো ভুল আছে, ভুলটা খুঁজে বের করতে বলা হচ্ছে। আর অপশন মিনিমাইজেশন করে প্রশ্ন সমাধান করতে হয়। ইংরেজি গ্রামারের প্রশ্নগুলো খুবই কাজে আসে সেক্ষেত্রে। এই দেখুন 6 নম্বর প্রশ্ন, আমরা যদি এই প্রশ্নটার টোটাল মিনিং নাও জানি তারপরেও কিন্তু এটা সমাধান করা সম্ভব এবং খুব সহজেই। আর যদি কেউ পরীক্ষার হলে মিনিং করার চেষ্টা করে এই প্রশ্নটা, তাহলে যদি কম বোঝা স্টুডেন্ট হয়, মিনিং যেমন করতে পারবে না, তার মাথাটাও নষ্ট হবে। দেখুন, আর পরে গ্যাপ আছে, আমরা জানি, বুঝলাম যে এটা এখানে কি বসবে জানি না। তারপর এখানে বাট আছে, এখানে পরে হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে। কেন? আমরা জানি এন্ড, বাট, অর। এন্ড, বাট, অর এই কনজাংশন গুলোর পর, আগে এবং পরে সমগুরুত্বের 2টি ক্লজ বসে। সমগুরুত্বের ক্লজ, ওই ক্লজ গুলো সাধারণত একই টেন্স হয়। তার মানে হচ্ছে, যেহেতু বাটের পর প্রেজেন্ট টেন্স রয়েছে, আগে প্রেজেন্ট টেন্স হবে। অপশন ক পাস্ট টেন্স হবে না, অপশন খ পাস্ট টেন্স হবে না, অপশন গ প্রেজেন্ট টেন্স এটা হবে, অপশন ঘ পাস্ট টেন্স এটা হবে না। তার মানে আমরা একটা শর্তেই বুঝতে পারলাম যে এটা বাদে অন্যগুলো উত্তর হবে না। এটা প্রেজেন্ট আর সবগুলো পাস্ট, অন্যগুলো হবে না। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডেভিয়েট। আমরা কিন্তু এটা প্রিপজিশন থেকে শিখেছি, যখন বিচ্যুতি বোঝায়, একটা থেকে আরেকটা বিচ্যুতি বোঝায়, যেমন ডেভিয়েট। ডেভিয়েট মানে হচ্ছে ডেভিয়েট বিচ্যুত হওয়া, ডেভিয়েট ফ্রম বসা, খুব একটা কমন প্রিপজিশন ডেভিয়েট। একটা থেকে একটা যখন বিচ্যুতি বোঝায়, ওই সমস্ত শব্দগুলোর পর প্রিপজিশন ফ্রম বসে।
ভোকাবুলারি থেকে না পড়লে প্রিপোজিশন থেকে এটা পড়ার কথা। ডেভিয়েট বিচ্যুত হওয়া। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। অল্টারনেট মানে হচ্ছে বিকল্প। এই দুটা তো খুবই কমন দুটা, দুইটা শব্দ। এই দুটা হবেই না, কারণ ডেভিয়েট মানে বিচ্যুত, এটা হবে না। এখন অপশন ক হবে নাকি খ হবে? যার মুখস্থ পড়া আছে সে নিশ্চিতভাবে বুঝবে, কিন্তু মুখস্থ না থাকলে পরেও সহজেই বোঝা যাচ্ছে কও হবে না, গ হবে না। এখন ডেভিয়েট মানে বিচ্যুত হওয়া বা কোনো প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যাওয়া, বা ডাইগ্রেস। ডাইগ্রেস মানে একটা প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যাওয়া, বিচ্যুত হওয়া। সঠিক উত্তর হচ্ছে ডাইগ্রেস। ডেভিয়েট মানে আমরা জানি, কিন্তু এখানে ধরলাম আমরা খ এবং গ এর মিনিং জানি না, সেক্ষেত্রে আমাদের কাজ হলো এটা বিচ্যুতি, এটা কন্টিনিউ, এটা হবে না, এটা অল্টারনেটর, এটাও হবে না। তার মানে বোঝা গেল যে এই দুটো যে কোনো একটা উত্তর হবে। এই অবস্থায় উত্তরটা আন্দাজে দেয়া যায়, 50-50 চান্স থাকে হওয়ার বা না হওয়ার। এভাবে পরীক্ষার হলে যদি অপশনকে মিনিমাইজ করা যায় তাহলে পারা প্রশ্ন অন্তত পক্ষে ভুল হয় না। পরবর্তী প্রশ্ন নাম্বার 8-এ বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এটা হচ্ছে ইংলিশ লিটারেরি টার্মস এর থেকে একটা প্রশ্ন আসছে। সিমিলি ব্যবহার করে যদি তুলনা করা বোঝাতো তাহলে সিমিলি হতো, যেহেতু এখানে অ্যাজ লাইক নাই, তার মানে একটা সিমিলি হবে না, এটা হচ্ছে মেটাফর। যদি এভাবে বলা হতো she has a heart like gold, তাহলে এটা হতো সিমিলি। অ্যাজ লাইক ব্যবহার করে তুলনা, যেহেতু অ্যাজ লাইক ব্যবহার করে অ্যাজ লাইক নাই, তুলনা বোঝাচ্ছে, তার মানে একটা মেটাফর। পরবর্তী প্রশ্ন, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা যার মুখস্থ আছে সেই প্রশ্নটা সঠিক উত্তর করতে পারবে, অন্যরা পারবে না। এখানে টেকনিক্যাল হওয়ার তেমন কিছু নাই। টু হ্যাভ গো কোল্ড ফিট, হঠাৎ দুর্বল হয়ে যাওয়া, হঠাৎ নার্ভাস হয়ে যাওয়া, মানে বিকেম নার্ভাস। যে মুখস্থ করবে সে এটা পারবে, অন্যরা পারবে না। পরীক্ষার হলে নর্মালি যেখানে মাইনাস মার্কিং আছে সেখানে এ ধরনের আনকমন প্রশ্নগুলো না দাগানো কিংবা এটা নিয়ে না ভাবাই ভালো, এতে সময় নষ্ট হবে এবং মাথাও নষ্ট হতে পারে। পরবর্তী প্রশ্ন, রিগোরাস, যারা মোটামুটি অ্যান্টোনিম সিনোনিম যাদের পড়ার পরে তারা প্রশ্নটা সঠিক উত্তর করতে পারবে। রিগোরাস মানে কঠোর। ফ্লেক্সিবল খুবই সহজ, এটা একটা ফ্লেক্সিবল নমনীয়, বিপরীত। রিগোরাস মানে কঠোরের বিপরীত হচ্ছে ফ্লেক্সিবল, অন্যগুলোর মিনিং না জানলে উত্তর এটাই। তাছাড়া চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ডমিনেটিং, কর্তৃত্ব পরায়ণ, এই দুটো কমন। রিফনাস এটা একটু কঠিন কঠিন, এটার উত্তর না জানলে প্রশ্নটার উত্তর করা যাচ্ছে। রিগোরাস মানে কঠোর, আর ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। প্রশ্ন নাম্বার হচ্ছে 10-এ বলা হচ্ছে মিট মি মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে মেট্রো স্টেশনে আমার সঙ্গে সাক্ষাৎ করো। এটার মিনিংটা হচ্ছে এটা। এখন মেট্রো স্টেশনের আগে কি বসবে? এটাও খুব বেশি কঠিন প্রশ্ন না, কারণ হচ্ছে যারা প্রিপোজিশন পড়েছে ইন, অ্যাট, অন, বিফোর, প্লেস, ছোট স্থানের আগে অ্যাট বসে। অ্যাট মেট্রো স্টেশন ছোট স্থান বা সুনির্দিষ্ট স্থানের আগে অ্যাট বসে, সেক্ষেত্রে এখানে অ্যাট বসবে। অ্যাট মেট্রো স্টেশন মানে হচ্ছে ছোট স্থান বা সুনির্দিষ্ট স্থান, যাতে অ্যাট বসে। 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে certain serious diseases can be successfully treated, detected in an initial stage, যদি প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করা, শনাক্ত করা যায়, তাহলে কিছু মারাত্মক রোগও সফলভাবে চিকিৎসা করা যায়। এর বাংলাটা হচ্ছে এটা। আমরা ধরে নিলাম এখানে কোন কনজাংশনটা বসবে আমরা জানি না, কিন্তু আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করে দেখি, এখানে ডিটেক্টেড আছে। ডিটেক্টেড হলো ভার্বের পাস্ট ফর্ম, বা এটা হচ্ছে প্যাসিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। লেস্ট এখানে বসবে না, কারণ আমরা জানি লেস্টের পরে শুড বসে, যেহেতু শুড নাই লেস্ট হবে না, বাদ দিয়ে দিলাম, এটা হবে না। ওয়েদার এখানে বসবে না, কারণ ওয়েদার বলতে এটা নয় ওটা এরকম বোঝাবে, এটা নয় ওটা এরকম বোঝাবে কিনা, ওয়েদার এখানে বসবে না। এখন দিয়ে আমরা বুঝতে পারলাম যে অপশন খ এবং গ হবে না। পরীক্ষার হলে যদি এভাবে আমরা যদি আনসারটাকে শর্ট করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের দুটা লাভ।
একটা লাভ হচ্ছে আমরা যা জানি তা ভুল হবে না, আর দুই নম্বর লাভটা হচ্ছে না জানা প্রশ্নও অনেক সময় আন্দাজে দিলে সঠিক হবে যদি মিনিমাইজেশন করা যায় এতটুকু, যদি ব্রেন থাকে। অপশন ক হবে নাকি ঘ হবে, এখন এটা বিবেচ্য বিষয়। সেক্ষেত্রে মিনিং এর উপর নির্ভর করতে হবে, মিনিং অনুসারে সঠিক উত্তর হচ্ছে ক। কিছু গুরুত্ব সরি সার্টিন সার্টিন সিরিয়াস ডিজিজ, কিছু কি বলে, কিছু মারাত্মক রোগ সফলভাবে চিকিৎসা করা যায় যদি এটা প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করা যায়। এখানে এই কোলেস্ট্রলকে রিডিউস করা হয়েছে, পূর্ণাঙ্গ হবে if it is detected in an initial stage। ইনিশিয়াল স্টেজে যদি কোনো রোগ শনাক্ত করা যায় তাহলে সেটা ট্রিটমেন্ট করা সহজেই চিকিৎসা করা যায়। এখানে ইট ইজ, এটাকে অমিট করা হয়েছে, ইট ইজ। আর আনলেস হবে না, আনলেস মিনিং এ মেলে না, যদি না ডিটেক্ট হয় এরকম বলে মেলে না, সেজন্য এটা হবে না। তাছাড়া এটা গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারলাম লেস্ট হবে না, আমরা বুঝতে পারলাম ওয়েদার হবে না। তারপর দুটার সাথে মিনিং এর মিল করলে উত্তর করা সহজ হয়ে যায়। এখন আমরা চলে আসি 13 নম্বর প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা সেন্টেন্স। পরীক্ষার হলে যদি কেউ মিনিং করার চেষ্টা করে, বিশেষ করে কোনো দুর্বল স্টুডেন্ট, তার পক্ষে মিনিং করা কষ্টকর। এমনকি একটা ভালো স্টুডেন্টের পক্ষেও পরীক্ষার হলে একটা বড় সেন্টেন্সের মিনিং করা বেশ কষ্টকর। আবার গ্রামাটিক্যাল প্রশ্নগুলো অনেক মিনিং না করেও সমাধান করা যায়, যেমন এটা দেখুন, দ্য হ্যাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি, তারপরে কমা দিয়ে একটা ক্লজ রয়েছে। এটা হচ্ছে একটা ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, ফ্রেজ। যেহেতু এটা ফ্রেজ তার মানে এর আগে কোনো কনজাংশন হবে না, কিন্তু অপশন খ তে কনজাংশন রয়েছে, অপশন গ তে কনজাংশন রয়েছে। আমরা বুঝতে পারলাম এটা হবে না, কারণ ক্লজ কনজাংশন যদি বসে কনজাংশনের পরে ক্লজ বসাতে হয়। যেহেতু এটা ক্লজ নয় তার মানে কনজাংশন দুইটা বসানো যাবে না। আমরা পেয়ে গেলাম চারটা অপশন থেকে দুইটা, দুইটা বাদ চলে গেল। অ্যামিটস মানে মধ্যে বোঝায়, নেভারথেলেস তা সত্ত্বেও বোঝায়। আর এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ননদেলেস, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। আর আমরা দেখতে পেলাম এটা একটা না ফ্রেজ বা নাউন ফ্রেজ। যেহেতু এটা ফ্রেজ, নাউন ফ্রেজ, এর পূর্বে অ্যাডভার্ব বসবে না, এর পূর্বে এই অ্যামিটস এই প্রিপজিশনটা বসতে পারে। দেখুন আমি কিন্তু কেন সঠিক কোনটা সঠিক এখনো বলি নাই, কিন্তু আমরা বুঝতে পারলাম এই তিনটার কোনোটাই সঠিক নয়। এই অবস্থায় আমরা চোখ কান বুঝে উত্তর করে দিতে পারি অ্যামিটস। আমরা যদি মিনিং করি সঠিক উত্তর পাবো, এটাই সঠিক উত্তর আমরা বুঝতে পারবো। কিন্তু মিনিংটাও বেশ কঠিন, যেহেতু আমরা তিনটা ধরতে পারলাম যে তিনটা সঠিক উত্তর নয়, কাজে এই তিনটা বাদ, সঠিক উত্তর এটা। আসল আর বাসল অফ দ্য সিটি, শহরের কোলাহলের মধ্যে, অ্যামিডস মানে মধ্যে, শহরের কোলাহলের মধ্যে শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট, তার বিশ্রাম নেওয়ার জন্য একটা শান্তিপূর্ণ বা হচ্ছে নিরিবিলি একটা পার্ক পেয়েছে। সঠিক উত্তর ক। 14 নম্বর প্রশ্ন খুবই সহজ। ইফ রানা হ্যাড বিন ইমপ্রিজন্ড, হ্যাড এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট রয়েছে, কাজে উড হ্যাভ ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, যা আছে কথা, এটাই সঠিক, অন্যগুলো হওয়ার কোনো প্রশ্নই নেই। 15 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা একটু কঠিন, এই প্রশ্নটা একটু কঠিন, কমন না থাকলে এই জাতীয় প্রশ্নের পিছিয়ে সময় না ব্যয় করা ভালো। মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং, অনেক মানুষ সাস্টেইনেবল লিভিং বা টেকসই জীবনে আহ ক্রমবর্ধমান হারে আগ্রহ দেখাচ্ছে। আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড মানে আস্তে আস্তে তারা আগ্রহী হয়ে হচ্ছে। তার যেহেতু আগ্রহ হয়েছে, এই আগ্রহটাই কি হচ্ছে, হুইচ হ্যাজ স্পার্কড এ সার্চ, মানে হঠাৎ বৃদ্ধি হয়েছে, ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, পরিবেশ বান্ধব প্রোডাক্টের বাজারে এটাকে হচ্ছে হঠাৎ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার ইংরেজি হচ্ছে সার্চ, ঢেউ বা হঠাৎ স্ফীতি, হঠাৎ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাচ্ছে, এই মার্কেটটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যার মিনিংটা যার জানা নেই, সেন্টেন্সটা পুরো কমন না থাকলে, মিনিং না জানলে একটু প্রশ্নটা উত্তর করা সঠিক। তাহলে এখন আমি একটু অ্যানালাইসিস করে দেখাই কটা প্রশ্ন কঠিন আসছে। কোনটা মোট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কঠিন, এটা প্রশ্ন না জানলেও এটা উত্তর করা যাবে, এটা না জানলে উত্তর করা যাবে। এটা সহজ প্রশ্ন। যে রিগোরাস মানে জানবে, রিগোরাস খুব বেশি কঠিন ভোকাবুলারি না, মোটামুটি যে কোনো বই পড়লে রিগোরাস পারা যাবে। এটা কঠিন দুইটা। এটা সহজ প্রশ্ন, যারা মোটামুটি ইংলিশ লিটারেচারে যে
সিমিলি, মেটাফর, লিটারারি টার্মস এগুলো যারা পড়বে তারা এটা পারবে। দুইটা প্রশ্ন আমরা কঠিন পেয়েছি ধরে নিলাম, এটাও কঠিন। তিনটা প্রশ্ন কঠিন। তিনটা প্রশ্ন, 15টা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন এসেছে কঠিন, তার মানে অনেক প্রশ্নই সহজ আসছে। তারপরে কিছু অনেকে তো আবার স্টুডেন্টরা এত কিছু পারবে না, কিন্তু টেকনিক্যালি যারা সমাধান করতে পারে তাদের কাছে এই 12টা প্রশ্ন সহজ। 15টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন উত্তর পারা উচিত যারা অপশন মিনিমাইজেশন করে উত্তর করতে পারে। কিন্তু এই প্রশ্নটাই কঠিন, যারা সারা বছর পড়েছে, হয়তো বড় বড় বই পড়েছে, কিন্তু মুখস্থ করে পড়েছে, অনলি বিগত বছরের প্রশ্নগুলো বোঝার চেষ্টা করেছে, তাই এর বাইরে তারা কিছু পারে না। বিগত বছরের প্রশ্ন যা শুভ কমন আসলে যারা পারবে, এমন মেন্টালিটি যারা, এমন ভাবে যারা শিখেছে, তাদের জন্য প্রশ্ন সহজ না। কিন্তু যারা টেকনিক্যালি উত্তর করতে পারবে, আমি দেখালাম 5 থেকে 6টা প্রশ্ন আমি জানি না, তারপরে সঠিক উত্তর কিন্তু বের করা যাচ্ছে। হয়তো একুরেট কিনা আমি জানি না, যেহেতু অন্য 3টা ভুল তার মানে ওই উত্তরটা সঠিক। এখন এমসিকিউ প্রশ্ন সমাধানে, বিশেষ করে গ্রামাটিক্যাল প্রশ্ন সমাধানে, এমনকি অনেক ম্যাথমেটিক্যাল প্রশ্ন সমাধানেও যদি অপশন মিনিমাইজেশন না করা যায়, তাহলে পারা প্রশ্ন একদিকে ভুল হয়ে যেতে পারে, পারা প্রশ্নও ভুল হবে। নর্মালি দেখবেন যারা অনেক সময় পরীক্ষার হল থেকে আমরা বের হয়ে বলি, ইস আরেকটু হলে পারে এই প্রশ্নটা আমার সঠিক হতো। এই যারা ইস বলে, অল্পের জন্য পারে না, তাদের কিন্তু সমস্যাটা ওই জায়গা, তারা অপশন মিনিমাইজ করতে পারে না। তারা পরে হচ্ছে পরীক্ষায় কমন পড়বে, কমন পাইলে পরীক্ষা ভালো দিবে, কমন না পাইলে ভালো পরীক্ষা হবে না, এবং এদের সফল হওয়ার চান্স খুবই কম। আপনি যত বড় বই পড়েন না কেন, যদি আপনার এই অপশন মিনিমাইজেশন টেকনিক ফলো করতে না পারেন, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন না। বিশেষ করে গ্রামাটিক্যাল প্রশ্নে, এটা সাধারণ জ্ঞানের প্রশ্নে মুখস্থ আছে, ভালো কথা, উত্তর হলো, মুখস্থ নেই, উত্তর করতে পারলাম না, ব্যাপারটা এমন। কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্নের ক্ষেত্রে ওই আশায় বসে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই না। আমি অনেক পড়বো যাতে কমন পড়ে, অনেক বড় বই পড়বো যাতে কমন পড়ে। আমাদের যে এই বইটা 480 পেজের বই, আমি দেখেছি অনেক কোচিং সেন্টার এই বইটা আসলে পড়াতে চায়নি, কারণ তাদের স্যারদের পছন্দ হয় না, মানে ছোট বই। 480 পেজের বই, বইটা আসলে ছোট না। 480 পেজ মানে এখানে অনেক কিছু আছে, অনেক নিয়ম কানুন আছে, যে বুঝে পড়বে 480 পেজে যথেষ্ট তার জন্য, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি হোক। কিন্তু স্যারদের টেন্ডেন্সি, স্যাররা সবসময় বড় বই পড়াতে চায়, সেটা স্টুডেন্টরা বুঝুক কিংবা না বুঝুক, কারণ তারা রিস্ক নিতে চায় না যদি কমন না থাকে। কিন্তু আসলে ব্যাপারটা যদি কমন থাকার অর্থই তো না যে আমি আর কমন আছে আমি সব পেরে যাব। কত হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কমন থাকলেও তো স্টুডেন্ট পারবে না। আবার যারা বোঝে, তাদের যদি কমন নাও থাকে, এভাবে টেকনিক্যালি সমাধান করতে পারলে তারা কিন্তু পারবে। কাজেই অনেক বেশি বেশি পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ বুঝে পড়া, বিশেষ করে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।